স্বাগত সকলকে প্রেত কাহিনীর ৮৬তম এপিসোডে। আজ একটা ভিন্ন স্বাদের ঘটনা আপনাদেরকে শোনাবো বলে আমি এসেছি। প্রতিনিয়তই বলে দেখি হারিম করা ঘটনা বা ক্রিপি আরও অনেক রকম কিছু বলি, কিন্তু আজকে যে ঘটনাটা আপনাদেরকে আমি শোনাবো, আজ অবধি আমি ৮৫টা এপিসোড প্রেত কাহিনীতে শুনিয়েছি, তার মধ্যে একটি ঘটনাও এই ঘটনাটির সঙ্গে রিলেট করা বা মিল কোনোটাই আপনারা পাবেন না। খুব বাছাই করে এই ঘটনাটা আজকে আমি সিলেক্ট করেছি। আর ঘটনাটা হয়তো খুব একটি বেশি বড় নয়, তবে ঘটনাটা আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতনই একটি ঘটনা। আশা করছি আমার সকল শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগবে। আর আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, খুব ভালো কথা। কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু প্রেত কাহিনী শর্টস আসতে শুরু করে দিয়েছে। অলরেডি 2টো শর্টস ভিডিও চলে এসেছে। এখনও যারা দেখেননি বা সাবস্ক্রাইব করেননি, চটপট চলে যান, গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখবেন ওইখানেও আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। বাকি কথা ভিডিও শেষে আমি বলে দেবো। ঘটনা শুরু করার আগেই জানিয়ে রাখতে চাইছি, উনি ঠিক যেমনভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি আপনাদেরকে ওই রকমভাবেই শোনাচ্ছি। হাই দিদি, আমার নাম রাহুল। আমি কর্মসূত্রের জন্য বিদেশে থাকি। তা ওখানে আমার যাওয়াটা ঠিকই ছিল না, কারণ আমার বাড়িতে আমার মা বেশ কিছু বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে আমাদের কিছুদিন ধরে ফিনান্সিয়াল প্রবলেম আমরা ভোগ করতে লাগি। আর আমার বাবারও বয়স হয়ে গিয়েছিল, বাবাও রিটায়ার হয়ে গেছিল অফিস থেকে। আমরা কলকাতাতেই থাকতাম। সব কিছু জানার পর তখন অফিস থেকে ওরা ঠিক করলো যে আমি যদি বাইরে গিয়ে কাজ করি সেখান থেকে হয়তো আমার 2টো পয়সা বেশি আসবে, আর বাড়িতে হয়তো আমি কিছু টাকা দিতে পারবো। আমার যাওয়ার সত্যি কথা বলতে মতিগতি ছিলই না, কারণ মাকে ওই অবস্থায় ফেলে রেখে আমি বাইরে থাকবো সেটা আমি একবারের জন্য ভাবিনি। আমার দাদা ছিল আর আমার বাবা, আমি, আমার মা, আমরা 4জনেই থাকতাম। কাকা পিসিরা থাকতেন অন্য জায়গায়, কিন্তু তাদের সঙ্গে অতটা আমাদের লিঙ্কটা ছিল না। যেহেতু আমার মা গরিব ঘরের মেয়ে ছিল, তাই আমার ঠাকুমা কোনোদিনই মেনে নেননি আমার মাকে। কিন্তু আমার বাবা মা যেহেতু প্রেম করে বিয়ে করেছিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাই অনেক মাকে লাঞ্ছনা অবহেলা সহ্য করতে হয়েছিল। তারপরে বাবা যখন একটু পয়সা হয়ে বাবা বাড়ি কিনে মাকে নিয়ে থাকতো, কিন্তু হচ্ছে বলে কপালে সুখ সহ্য হয় না। বাড়িতে আসার পরেই মায়ের ক্যান্সার দেখা দেয়, আর সেই থেকেই আমাদের অনেক খরচা হতে লাগে। যাই হোক, এই করার পর আমরা ঠিক করি যে ঠিক আছে আমি বাইরে যাব, কিন্তু সেখান থেকে যে টাকাটা আমি কামাবো তার থেকে কিছু টাকা মাকে আমি ওখান থেকে পাঠিয়ে দেবো, আর বাদবাকি যেটুকুনি টাকা আমার নিজের ওখানে তো থাকতে খেতে লাগবে। ওখানে আমাদের অফিস থেকেই একটা অ্যাপার্টমেন্ট দিয়েছিল, যেহেতু তারা জানতো যে আমার মায়ের এরকম অবস্থা, আমি ওই সময় গিয়েই একটা ঘর বা ফ্ল্যাট রেন্ট বা কিনে নিয়ে থাকতে পারবো না। তো বেশ কিছুদিন চাকরি করার পর আমি একটা গাড়ি কিনি, কারণ আমাদের অফিস থেকে আমি যেখানে আর কি থাকতাম অফিসের কোয়ার্টারে, সেখান থেকে অনেকটা ডিস্টেন্স ছিল অফিসের, প্রায় 8 কিলোমিটার মতন ডিস্টেন্স ছিল। তা অনেকটাই ডিস্টেন্স হওয়ার কারণে আমি একটা গাড়ি কিনেই নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে একটা গাড়ি থাকলে সুবিধাই হবে রোজ যাতায়াত করতে। প্রতিনিয়তই অফিস থেকে একই রাস্তা দিয়ে ফিরতাম, কিন্তু কোনোদিনও আমার কিছু মনেও হয়নি বা কোনোদিন আমি কিছু ভাবিও নি। কিন্তু সেই দিন যে আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমি আজও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিনকে যখন অফিস যাচ্ছিলাম, সকাল থেকেই যেন আমার মনটা কেমন একটা করছিল, বুঝতে পারছিলাম না যে এতটা অস্থির লাগছে কেন বা কিছু। যাই হোক, সেদিনকে ব্রেকফাস্টও কিছু খেতে ইচ্ছা করছিল না, না খেয়েই আমি বেরিয়ে পড়েছিলাম অফিসের উদ্দেশ্যে। অনেকটাই গাড়ি ট্রাভেল করে যখন অফিসে গিয়ে পৌঁছাই, সেদিনকে অফিসে কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছিল না। কিন্তু আমার একটা কলিগ এসে আমাকে জিজ্ঞাসাও করলো যে কি হয়েছে, তুমি এরকম আপসেট, তাহলে চলো একটু কফি খেয়ে আসি নিচে থেকে। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না,
কারণ আমার মনটা যেন ভেতর থেকেই একটা কেমন করছিল। তা যাই হোক, সেদিনকে অফিস থেকে বেরোতে বেরোতে বেশ অনেকটাই রাত হয়ে যায় এবং অন্য কলিগরা তারা তাড়াতাড়ি কাজ সেরে তারা ফিরে এসেছিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে তাদের গাড়িতে করে। কিন্তু যেহেতু আমার ঠিক ছিল যে আমি পরের সপ্তাহে দেশে ফিরবো, সেই কারণের জন্য আমি কাজগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম। একটু রাত হলেও অসুবিধা নেই, কিন্তু কাজটা গুছিয়ে যদি আমি যাই তাহলে দেশে গিয়ে আর আমার কোনো অসুবিধা হবে না। তো সেদিন রাত্রিবেলায় যখন গাড়ি নিয়ে আমি ওখান থেকে বেরোই অফিস থেকে, আর আমাদের একটা বিদেশি সিস্টেম আছে যে টাইম ওখান থেকে একদম অফিসে থাকে যে এই টাইম অবধি কাজ করতে হবে। যদি এক্সট্রা টাইম কেউ কাজ করে বিদেশের ক্ষেত্রে সেখানে কিন্তু এক্সট্রা মানি দেওয়া হয়। আর বিদেশে একটা সিস্টেম আছে, আমি যেখানে আর কি ছিলাম কাজের সূত্রে, মাইনেটা ওরা দুভাগে ভাগ করে দিত। ওখানকার যেহেতু অনেক রকম আলাদা আলাদা নিয়ম আছে, আমাদের দেশের মতন নয়, তো মাইনেটা দুভাবে দিত। মানে 15 দিনের মাইনে ফার্স্ট উইকে দিত, আর লাস্ট 15 দিনের মাইনে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে এরকম দিয়ে দিত। ওখানকার লোকেদের অত টাকা সঞ্চয় করার মতন কোনো ব্যাপার নেই, বা আমাদের মতন এত সিস্টেম ওখানে অত নেই। সেই জন্য ওখানের লোকেরা যেহেতু টাকা পেলেই খরচা করে দেয়, ওই জন্য ওরা মাস মাইনেটা দুবারে ভাগ করে দিত। আমি ভেবেছিলাম দুটো মাইনে একসাথে নিয়েই আর কি থার্ড উইকে বেরোবো। অনেক প্ল্যানিং নিয়ে গাড়িতে অনেক কিছু ভাবতে ভাবতেই গাড়িটা চালাতে চালাতেই আসছিলাম। আর যেহেতু অনেক সিস্টেম থাকে যে গাড়ির স্পিড এতটার বেশি ওই রাস্তা দিয়ে চালানো যাবে না, আর অফিস থেকে আমি যেখানে আর কি থাকতাম অফিসেরই কোয়ার্টারে, সেখানে আসতে গেলে একটা অনেকটা হাইওয়ে পড়ে, সেটা প্রায় 1-1.5 কিলোমিটারের রাস্তা। আর তার পাশেই একটা খাই মতন পড়ে, ওখানটা না মানে খুবই সরু এবং খুবই তো যাই হোক, ওখান থেকে যাওয়ার সময় আমার চোখটা যেন কেমন একদম জুড়িয়ে আসছিল। রাত্রিবেলায় ঠিকঠাক মতন ঘুমও হয়নি কদিন ধরে মায়ের টেনশনেতে, তাই চালাতে চালাতেই গাড়িটা আমার চোখ একটু জুড়িয়ে এসছিল। আর যখন চোখটা বন্ধ হয়ে গিয়েছিল কিছুই বুঝতে পারিনি। কিছুক্ষণ পর যখন আমি চোখ খুলি, সামনে দিয়ে দেখছি একটা বিশাল বড় ট্রাক আসছে। আমি গাড়িটা কি করবো কিছু না বুঝে অন্যদিকে সাইড করতে গিয়ে আমি খাদের দিকে সাইড করে দিই এবং গাড়িটা ঝুলে নিচের দিকে পড়ার আগেই আমি কোনো রকমের দরজাটা খুলে গাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু বেরিয়ে গেলেও কি হবে, সেখানে একটা ইট বা কিছু খোয়া টাইপের পড়েছিল। আমার পাটা ওটাতে স্কিচ খেয়ে খাইয়ের পাশে একদম আমি একটা সরু মতন কিছু ছিল, আমি অত অন্ধকারে খেয়াল করিনি, গাছের ডাল বা অন্য কিছু হবে হয়তো, সেটা ধরে আমি প্রায় ঝুলছিলাম এবং আমার গাড়িটা নিচে পড়ে যায় টালমাটাল হতে হতে। তখন কি করব, তখন কেউ নেই যে আমাকে কেউ বাঁচাবে, আর গাড়িটাও অনেক স্পিডে ছিল অপোজিটের গাড়িটা, সে আর কিছু না দেখেই গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গিয়েছিল। এবং অনেকক্ষণ ঝোলার পর কিছুক্ষণ পর দেখলাম একটা ওপর থেকে একটা সুন্দর একটা মানে গন্ধ, যেরকম একটা পারফিউমের বেরো এরকম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং একটা হাতে চুড়ি পরা কেউ যেন হাতটা ওপর থেকে নিচের দিকে বাড়াচ্ছে আমাকে টেনে ওঠানোর জন্য। আমি কিছু না ভেবেই আমি নিজের জীবন বাঁচানোর জন্য আমি হাতটা উপরে এগিয়ে দিই এবং কোনো রকমের কষ্ট করে এই হাতটা চেপে ধরে আমি ওপরে উঠি। এবং ওঠার পর দেখছি আমার হাত ফাত তো চিড়ে গেছে, ছড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, মাথার সাইডটা একটু ফেটেও গেছিল। আশেপাশে উঠে যখন আমি উঠলাম, ওঠার পর আর আমি সেই মহিলাটিকে দেখতে পাচ্ছি না, কারণ আমি স্পষ্ট, আমার আজও মনে আছে, আমি একটা চুড়ির খনখনে ব্যাপার যেটা হয় না, চুড়ির আওয়াজ শোনা যায়, তো সেই রকম একটা আওয়াজও হাতের চুড়ির আমি পাই যখন হাতটা বাড়ায়। একটা ভীষণ সুন্দর একটা পারফিউমের গন্ধ, যেটা আমার খুব পরিচিতি, মানে ওই পারফিউমটার সঙ্গে আমার একটা যেন অন্যরকম অ্যাটাচমেন্ট রয়েছে ছোটবেলা থেকে। কিন্তু ওই সময়টাতে আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে এই পারফিউম বা এই হাতটা কিসের, মানে একটা নিজের মানুষের হাত ধরলে যেরকম হয় ঠিক ওই রকম ফিল হচ্ছিল। তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করি আশেপাশে, কিন্তু কাউকেই দেখতে পাই না। কিন্তু আমার এত ব্যথা হচ্ছিল, যন্ত্রণা করছিল, আমার কপাল ফেটে রক্ত পড়ছিল, তারপরে আমার কিছু মনে নেই আমি যে অজ্ঞান হয়ে গেছি।
পরের দিন সকালবেলা যখন আমার হুঁশ আসে, আমার জ্ঞান ফেরে, আমি যখন চোখ মেলে দেখি আমার অফিসের কিছু কলিগসরা রয়েছে, আমাকে হসপিটালে অ্যাডমিট করেছে। আর আমার সুবিধা একটাই হয়েছিল যে আমার অফিসে কন্ট্যাক্ট করার আমার আইডি কার্ডটা গলায় ছিল বলে। তারপরে তারা আসে এবং তারা জিজ্ঞাসা করে তোমার এরকম ঘটনা হলো কি করে। তখন আমি তাদেরকে পুরো রাত্রের ঘটনাটা বলি এবং তারা বলে আচ্ছা ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমাকে হসপিটাল থেকে ওরা ছেড়ে দেয়। আমি ওখান থেকে আর কি ক্যাব নিয়ে বাড়ি আসি। বাড়ি আসার পর যখন আমি নিজেই কফি করে খাবো বলে একটু বসে রিল্যাক্স করি, বাড়িতে ফোন করতে যাব, তখনই বাড়ি থেকে একটা ফোন আসে যে আমার মা নেই, গতকাল রাত্রিবেলাতেই আমার মা গত হয়েছিল। এবং তখনই আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে সময়টা কি ছিল, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় তখন রাত 10টা সাড়ে 10টা বাজে, আর আমার মাও গত হয়েছে ওই রকমই সময়। তাহলে কি ওটা আমার মা ছিল? আমার মাই কি আমাকে বাঁচাচ্ছিল ওখান থেকে, না ওটা কোনো ভগবানের হাত? আমি সত্যি আজও জানি না। আমার এই ব্যাপারটা খুবই অন্যরকম লেগেছে, কারণ এরকম অনেক জিনিস আমি দেখেছি, অনেকের মুখ থেকে হয়তো অনেক রকম কিছু শুনেছি, কিন্তু আমি ভয়ও পাইনি সেই সময়টাতে যে আমার ভয় লেগেছে কে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার লেগেছে, আমি যখন ওপরে উঠলাম, উঠে আরও নাকি আমি দেখতে পেলাম না। তাহলে উনি ওই রাস্তা দিয়ে তো হেঁটেও যেতে পারবে না, অনেকটা রাস্তা গেল কোথায়? তাহলে সেটা কে ছিল? আমার এই প্রশ্নগুলো আজও আমাকে মাঝে মাঝে মনে করায়, কিন্তু আমি বুঝতে পারি না। তবে ওই যে গন্ধটা, সেটা আমি খুব ভালো করে যখন একা ঘরে বসে চিন্তা করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এইরকম একটা তো পাউডারের গন্ধ মায়ের গা থেকে পেতাম, তাহলে হয়তো মাই আমাকে বাঁচিয়েছিল। যাই হোক, এটাই আমার ঘটনা ছিল, ছোট্ট একটা ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে দিদিভাই, তুমি তোমার মতন করে তোমার শ্রোতা বন্ধুদেরকে ঘটনাটা শুনিও। থ্যাংক ইউ দাদা, ঘটনাটা খুব ভালোই ঘটনা, কিন্তু ব্যাপারটা হলো খুব খারাপ লাগলো আমাদের একটাই জিনিস যে তুমি তোমার মাকে হারিয়েছো। তাই জন্য আমাদের প্রত্যেকের, মানে আমাদের প্রেত কাহিনীর পুরো টিম এবং আমার প্রেত কাহিনীর পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাকে সমবেদনা জানাচ্ছি। আমরা বুঝি মাকে হারালে যে কি কষ্টটা হয়। মা যখন বাড়িতে থাকে না, আমরা স্কুল কলেজ অফিস যতই বড় হয়ে যাই না কেন, বাড়ি ফিরে মাকে না দেখতে পেলে আমাদের মনটা খারাপ হয়। এটা একদম বাস্তব কথা। তুমি অত দূরে থাকতে তোমারও এটাই মনে হয়েছিল। যাই হোক, উনি মারা যাওয়ার পরেও হয়তো আশীর্বাদের মতন তোমাকে বাঁচিয়েছে, যাতে তুমি কষ্ট না পাও বা তোমার ক্ষতি না হয়। ওটা হয়তো আমি বলতে পারবো না ওটা কি ছিল, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওটা তোমার মাই ছিল, অ্যাক্সিডেন্টেরই হাত থেকে তোমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আমরা কেউই মাকে ভুলতে পারবো না, এটা হলো ব্যাপার। আর প্রত্যেকবারের মতন আমি আমার শ্রোতা বন্ধুদের একটাই কথা বলবো, যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট এসে আমাদের সাবস্ক্রাইব করে দিন এবং শর্টস ভিডিওটাতে গিয়েও সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটা অন করে দিন, কারণ প্রত্যেকটা ঘটনা যেগুলো আমরা শর্টসে দিচ্ছি ওগুলো আপনাদের অনেক উপকারেই লাগবে। এবং আমাদের এই সেই ঘটনাগুলো যেগুলো আমরা প্রেত কাহিনীতে দিই, সেগুলোর অ্যাট দ্য এন্ড আমরা একটা মরাল কোনো স্টোরি মানে আপনাদেরকে জানানোর বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এরকমই সিলেক্টিভ ঘটনা আমরা এখন চেষ্টা করছি আপনাদেরকে শোনাবো বলে। যারা যারা ঘটনা পাঠাতে চাইছেন আমাকে চটপট করে ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন। আমাদের ইমেল আইডি হচ্ছে pret266@gmail.com এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986 এবং প্রত্যেকবারের মতন ঘটনার শেষে একটাই কথা বলবো, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কালো জাদুকে প্রমোট করে না এবং কোনোদিনও করবেও না। আগামী সপ্তাহে থাকছে আরও একটি নতুন ভয়ঙ্কর ঘটনা। আমিও আছি অপেক্ষায়, আপনারাও থাকুন অপেক্ষায়। থ্যাংক ইউ।